গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু বিবি জিও পয়েন্ট ইউটিউব চ্যানেল। আমরা আগের দিনকার পার্ট শেষ করেছিলাম কোথায় না, নদীর মধ্যগতিতে নদীর সঞ্চয়জাত ভূমিরূপে আমরা শেষ করেছিলাম। নদীর সঞ্চয়জাত ভূমিরূপ পড়ছিলাম এবং সেখানটা আমরা নদীর মধ্যগতিতে শেষ করেছি। মধ্যগতিতে 5টা ভূমিরূপ সম্পর্কে আমরা দেখেছি, আগের ভিডিওটা তোমরা দেখে নেবে। আর আজকে পড়বো নদীর নিম্ন গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপগুলো তৈরি হচ্ছে। কি বলছে? নদীর নিম্ন গতিতে, এটা ভালো করে মাথায় রাখো, নদীর নিম্ন গতিতে সঞ্চয় কাজের ফলে কী কী ভূমিরূপ তৈরি হচ্ছে। আগের দিনকে বলেছিলাম যে সব ভূমিরূপ, এই যে প্লাবন ভূমি, এগুলো যে শুধুমাত্র নিম্ন গতিতে হবে তা নয়, মধ্যগতিতেও হয়। তবে এই যে ভূমিরূপগুলোকে দেখতে পাচ্ছি, এগুলোকে মেনলি আমরা নিম্ন ভূমিতে বেশি দেখতে পাবো। ঠিক আছে, এই ভূমিরূপগুলো মধ্যগতিতেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। তবে বদ্বীপটা খানিটা নয়, কিন্তু বদ্বীপ খানিটা তোমার হচ্ছে কি, ওটা মোহনাতেই হবে, এটা নিম্ন গতিতেই হবে। স্বাভাবিক পথ প্লাবন ভূমিটা আমরা কিন্তু মধ্যগতিতে দেখতে পাই, কিন্তু এই নিম্ন গতিতে এটা আমরা বেশি, মানে এটাকে আমরা বেশি দেখতে পাই এই ভূমিরূপগুলোকে। তো চলো এই ভূমিরূপগুলো কীভাবে তৈরি হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করি, যেটা উদাহরণও আমরা দেব। কোথায় বলছি প্লাবন ভূমি। আচ্ছা, এই প্লাবন ভূমি কথাটা, এই প্লাবন ভূমি কথাটার নামকরণ থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে মানেটা কি। প্লাবন ভূমি মানেটা কি? প্লাবন ভূমি মানে হচ্ছে প্লাবিত হয় ভূমি, তাকে আমরা কথা বলি প্লাবন ভূমি। অর্থাৎ আমাদের নদী তীরবর্তী অঞ্চল, যে আমাদের নিম্ন প্রবাহ অঞ্চল বা আমাদের বদ্বীপের কাছাকাছি যে নদী প্রবাহ যখন যাচ্ছে, বা আমাদের মধ্যগতিতেও দেখতে পাই যেখানে নদীর গতিবেগ কমে গেলে নদীর যে তীরবর্তী অঞ্চল, যখন নদীর জল উপচে পড়ে তাকে যখন প্লাবিত করে এবং সেখানে প্লাবিত হয়ে গিয়ে নদীর সাথে বা নদীর জলের সাথে বয়ে আসা নুড়ি, কাকর, বালি, পলি, নুড়ি কাকর তখন এখানে আসে না, এখানে আসে তখন বালি, পলি এগুলো থাকে। উচ্চগতি অনেকটা গতিপথ বা অনেকটা নদীপথ বের করে আসার পরে সেটা তখন সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হয়ে যায়। তো যাই হোক, সেই কণাগুলো কি, কাদা কণা, বালি কণা, পলি কণা, এই সমস্ত জিনিসগুলো যখন কি হয় না, যখন আমাদের এই নিম্নভূমি অঞ্চলে সে নদীর দুই কূলকে প্লাবিত করে এবং সেখানে সেগুলো সমভূমিতে জমা হয়ে গিয়ে যখন একটা প্লাবিত ভূমি তৈরি করে বা একটা সঞ্চয়িত ভূমিরূপ, অর্থাৎ পলির আস্তরণ পড়ে যে এক ধরনের ভূমিরূপ তৈরি করবে, তাকে আমরা বলি প্লাবন ভূমি। বুঝতে পারছো একটা ব্যাপারটা কী হয়? ধরো আমার এই যে একটা নদী প্রবাহ আছে, ঠিক, এটা একটা ধরো নদী, এই নদীতে আমার ধরো জল যায়, নদীতে আমার জল আছে, আচ্ছা এটা নিয়ে ছেড়ে দিলাম। ধরো এটা নদী, এই নদীর প্রবাহ যেটা আছে, নদীর প্রবাহ, নদীর দুই তীরে কী আছে, একটা এরকম পাড় বা বাঁধ থাকে। এই যে নদীর দুই তীরের যে পার্শ্ববর্তী অংশ, বিস্তীর্ণ একটা অংশ দেখতে পাচ্ছি আমরা, সেই বিস্তীর্ণ অংশ যখন নদীর জলটা প্লাবিত হবে, নদীর জলটা যখন দুদিকে প্লাবিত হবে বা নদীর জলটা যখন দুদিকে উপচে পড়ার পরে সেখানটা জলটা যখন জমবে এবং তার সাথে কি জলের সাথে বয়ে থাকা যে পলি, কাদা, বালি ফালি যেগুলো থাকবে সেগুলো তো অনেক থিতিয়ে যায় কয়েক সেন্টিমিটার। ধরো একবার বন্যা হলো বা এক বছর বন্যা হলো এবং কয়েক সেন্টিমিটার একটা উঁচু ভূমিরূপ তৈরি করলো, আবার পরের বছর বন্যা হলো, এরকম করতে করতে এক ধরনের একটা তরঙ্গায়িত একটা প্লাবন ভূমি তৈরি করে, পলিযুক্ত ভূমি তৈরি করে, তাকে আমরা বলি প্লাবন ভূমি। কীভাবে তৈরি হয় জিনিসটা দেখো, যখন আমাদের এই যে নদীগর্ভে যে জল আছে, নদীগর্ভের জল ধরো নর্মালি জল আছে, এবারে আমরা কি জানি যে যখন নিম্নভূমি অঞ্চলে নদীরা চলে আসে তখন নদীর গতিবেগটা মারাত্মক কমে যায়। তাহলে নদীর গতিবেগ কমে গেলে কী হবে, নদীর সাথে বয়ে আসা যে বিভিন্ন রকম যে নদীর বোঝা বা পলি, কাদা, বালি যা কিছু থাকুক না কেন, সেগুলো তখন নদীর তলদেশে জমা হতে থাকে। প্লাস আর একটা কাজ কী হয়, যদি নদী তীরবর্তী অঞ্চলে যে উদ্ভিদহীন থাকে তার পাড়গুলো ভেঙে পড়ে, অনেকগুলো সময়ের সাথে পাড় ভেঙে পড়ে। এই যে পাড়ের গায়ে গায়ে যে ধস নামে, যে নরম কাদাগুলো, সেগুলো ধসে ধসে গিয়ে সেই নদীর তলায় জমা হয়। তাহলে জমা হলে কী হবে, নদীর গভীরতাটা কিন্তু কমে যাচ্ছে, নদীর গভীরতা কমে যাচ্ছে। যেটা একটা সময় এই পর্যন্ত গভীরতা ছিল, সেই গভীরতাটা কমে যাচ্ছে। তোমরা দেখবে একটা বালতির মধ্যে ধরো একটুখানি একটা বালতির মধ্যে তুমি যদি জল দিয়ে রাখো, এই জল দিয়ে রেখে দিলে, এবার যদি তুমি একটা ইটের টুকরো দিতে, তাহলে কি জলটা উপচে পড়বে না, তাই না? ঠিক তেমনই এখানে যখন যত আমার পলিকণা, বালিকণা যখন আমার ভর্তি হচ্ছে, তখন কি হবে, এর উচ্চতাটা কিন্তু জলতলটা কিন্তু বৃদ্ধি পাবে, জলের গভীরতা হ্রাস পাচ্ছে, জলতলটা বৃদ্ধি পাচ্ছে। এবং বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হবে বা বর্ষাকালে যখন মানে বৃষ্টির জলটা যখন অতিরিক্ত হয়ে যাবে নদীতে, তখন সেই জলটা কী হবে, তখন এই দুই পার উপচে তখন জলটা চলে যাওয়ার চেষ্টা করবে এই পার্শ্ববর্তী অঞ্চলে। এবার ধরো যদি কোনো কারণে নদীর বাঁধ কোনো একটা জায়গায় দুর্বল অংশ আছে, নদীর কানায় কানায় জল, নদীর বাঁধ ধরো কোনো জায়গাটা দুর্বল আছে, সেখানটা কী হলো, নদীর বাঁধটাকে ভেঙে জলটা চারিদিকটা করে প্লাবিত করে দিল। এই জলটা তখন রেখে যাবে, এই অঞ্চলটাকে পুরো প্লাবিত করে দিল, এখান থেকে নদীর বাঁধ উপচে তখন নদীর জলটা তখন পার্শ্ববর্তী অঞ্চলকে প্লাবিত করলো। এবং প্লাবিত করার ফলে এই নদীর সাথে বয়ে আসা যে সমস্ত কাদা, বালি, পলি, সেগুলো সব সঞ্চিত হয়ে যে ভূমিরূপটা তৈরি করছে বা যে তরঙ্গায়িত ভূমিরূপ বা সমভূমি তৈরি করছে, তাকে আমরা বলছি কি, তাকে আমরা বলছি স্বাভাবিক এই প্লাবন ভূমি।
বোঝা গেল জিনিসটা তো? তাকে প্লাবনভূমি কাকে বলে? আর নদী, গঙ্গা নদীর যে প্রবাহ পথ, যেটা আমাদের বিহার অঞ্চল বলো, পশ্চিমবঙ্গ, এরকম কিন্তু নদীর তীরবর্তী অঞ্চলে প্রচুর প্লাবনভূমি কিন্তু আমরা দেখতে পাই। প্রচুর প্লাবনভূমি, যে কোনো নদীতে আমরা এখন প্লাবনভূমি, মনে হয় যেখানে নদীর গতি একটু কমে যাচ্ছে, এটা প্রচুর প্লাবনভূমি আমরা দেখতে পাই। ঠিক আছে, আমাদের সুন্দরবন অঞ্চলেও কিন্তু প্রচুর, প্রায় বছর আমরা শুনি নদীর বাঁধ ভেঙে জল ঢুকে গেছে। সেই জলটা যে ঢুকে গেছে, জলটা চারিদিক থেকে যখন ডুবিয়ে দেয়, জলের সাথে যে ঘোলা জল, কাদা জলটা, সেটা থিতিয়ে পড়ে, কাদাগুলো, পলিগুলো, বালিগুলো থিতিয়ে পড়ে গিয়ে এটা আস্তরণ তৈরি করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে দেখো, একটা আমি লাইভ ভিডিও দেখাচ্ছি যে কীভাবে আস্তরণটা পড়ে, নদীর জলের আস্তরণ, নদীর সাথে যে পলিটা আসে, পলিটা কীভাবে আস্তরণ হয়, সেটা তোমরা একটা ভিডিও, লাইভ ভিডিওতে দেখো। নদী যখন একবার বার্ধক্য পর্যায়ে চলে যায়, অর্থাৎ যখন তার সমভূমি প্রবাহ চলে, ঠিক তখন নদীর গতিবেগটা কমে যায়, জলের গতিবেগটা খুব কম থাকে। তখন পার্বত্য অঞ্চল থেকে ক্ষয়কার্যের ফলে যে পলিগুলো তৈরি হয়, নুড়ি কাঁকর পলিগুলো, সেগুলো নিয়ে এসে আস্তে আস্তে কী করে এখানে সেডিমেন্ট করতে থাকে বা জমাতে থাকে। এখন দেখো, লক্ষ্য করতে পারবে এখানে কতক্ষণ পলির আস্তরণ পড়েছে। দেখো, একটা জোয়ারে এভাবে পলির আস্তরণ পড়তে থাকে, একটা জোয়ারে। এটা হচ্ছে আমাদের শক্ত মাটি, একদম শক্ত মাটি এইটা। হ্যাঁ, আর এটা হচ্ছে পলি। তারপর দেখো স্বাভাবিক বাঁধটা কি, স্বাভাবিক বাঁধ বা লিভি। তাহলে প্লাবনভূমি বুঝতে পারলে স্বাভাবিক বাঁধ লিভিটা কি হয়, এই যে জলটা প্লাবিত হয়েছিল, জলটা যখন চলে আসবে, তখন এই যে উঁচু, ধরো একটা নিচু অংশ বাঁধ আছে, সেখানে পলিগুলো জমে গিয়ে এক ধরনের উঁচুচত্ব ভূমিরূপ তৈরি করবে। অর্থাৎ নদীর পার্শ্ববর্তী অঞ্চলে, একদম নদীর তীরেই, নদীর যে পাড় বা তীর, সেখানটায় পলি জমে গিয়ে যে উঁচু মতন ঢিবি তৈরি করে, তাকে আমরা বলি লিভি বা স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের এই যে নদীতে স্বাভাবিক উপায়ে বা নদীর যে জলপ্রবাহ তার দ্বারা তৈরি হচ্ছে স্বাভাবিক নিয়মে, তাই আমরা এটাকে বলে থাকছি কি স্বাভাবিক বাঁধ বা লিভি। বোঝা গেল জিনিসটা, স্বাভাবিক বাঁধ বা লিভি। তারপরে যেটা আছে দেখো খাঁড়ি। খাঁড়ি যে ভূমিরূপটা তোমাদের দেখতে পাচ্ছ, খাঁড়ি ভূমিরূপটা অ্যাকচুয়ালি আমরা সঞ্চয়িত ভূমিরূপ বলতে পারি না, কিন্তু এটা মোহনাতে হয় বা নদীর নিম্নগতিতে আমরা দেখতে পাই। শুধুমাত্র যে সঞ্চয়িত ভূমিরূপ তা নয়। ধরো একটা নদী আমার এলো, এটা আমার ধরো একটা সমুদ্রের তীরবর্তী অঞ্চল, এটা বিশাল বড় সমুদ্র। ঠিক আছে, এটা সমুদ্র, আর এটা ধরো আমার একটা নদী প্রবাহ আসছে। তাই যে নদী প্রবাহ যখন আমার আসছে, তখন নদীর জল যেমন স্বাভাবিক নিয়মে নামছে, সমুদ্রের জলে ঢুকছে। এবার ধরো কোনো কারণে যদি এখানে একটা গভীর অংশ হয়, মোহনাটা, এটা তো মোহনা বলছি, নদী যে এখানে সমুদ্রে পতিত হচ্ছে, এই মোহনাটা যদি কোনো কারণে জলের গভীরতা থাকে, এবং যদি আমরা দেখতে পাই যে সমুদ্রের জলটা যখন আমাদের জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটা মানে কি, সমুদ্রের জলটা নদীতে ঢুকবে, যখন সমুদ্রের জলটা নদীতে যখন ঢুকবে, তখন যদি প্রবল বেগে যদি ঢোকে বা তার যদি তীব্র স্রোতযুক্ত হয়, তখন এই নদীর যে পার্বত্য অঞ্চল যেগুলো দেখতে পাচ্ছ না, এই যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো, তখন এগুলো আঘাতে ভেঙে যেতে থাকবে, এগুলো সঙ্গে তখন আঘাতে ভাঙতে থাকবে। তাহলে আমার ছিল আগে এই সীমানাটা, ভাঙতে ভাঙতে এই রাস্তাতে ঢুকে যাবে, এই রাস্তাতে ঢুকে যাবে, এই দুটো ভাঙতে 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 ঢুকে যাবে, ঢুকে গিয়ে এই যে একটা ফানেল আকৃতির দেখো একটা মুখ তৈরি করছে, এই যে ফানেল আকৃতির যে মোহনাটা তৈরি করছে বা মুখটা তৈরি করছে, ফানেল তোমরা বোঝো, এটাকে আমরা ফানেল বলি। এই যে ফানেলটা, ঠিক আছে, এটা ফানেল। এই ফানেল আকৃতির যে মুখটা তৈরি করছে, দেখো এই যে ফানেল আকৃতির মুখটা তৈরি করছে, এই ফানেল আকৃতির মুখটাকে আমরা বলছি খাঁড়ি। অর্থাৎ আমাদের এই ফানেল আকৃতির মুখটাকে আমরা বলে থাকি খাঁড়ি। এটা আমাদের সুন্দরবনের দুর্গাদুয়ার নদী একটা আছে, সেখানটা দেখতে পাই। বা আমাদের তোমার হচ্ছে কি উত্তরের দিকে, এশিয়ার উত্তর দিকে যে ওব নদী আছে, ওব নদীর মধ্যে কিন্তু আমাদের কোনো দীর্ঘতম খাঁড়ি দেখতে পাই, বা সব থেকে প্রশস্ততম। এবং এমন একটা খাঁড়ি আছে যেগুলো বিশাল চওড়া হয়ে যায়, বিশাল চওড়া হয় এই সমস্ত খাঁড়িগুলো। ঠিক আছে, এখানে প্রচুর মাছের আনাগানা হয়। এখানটাতে তোমার মৎস্যজীবীদের যেটা মানে স্বর্গস্থান বলতে পারো এই খাঁড়িগুলোতে। হ্যাঁ, ওব নদীতে তাহলে সব থেকে পৃথিবীর দীর্ঘতম মানে বিস্তৃততম বা প্রশস্ততম খাঁড়ি দেখতে পাই, প্রায় 8,885 কিলোমিটার মতন দৈর্ঘ্যযুক্ত খাঁড়ি আমরা দেখতে পাই। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে খাঁড়ি একে বলছি যে খাঁড়ি হচ্ছে ফানেল আকৃতি বিশিষ্ট নদীর যে মোহনা, তাকে আমরা এক কথা বলে থাকি খাঁড়ি। কীভাবে তৈরি হয় সেটা তোমরা দেখলে। বাকি থাকলে তোমাদের হচ্ছে কি বদ্বীপ। বদ্বীপ কাকে বলে? দেখো, বদ্বীপ, বয়ের মতন দ্বীপ যে সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি বদ্বীপ, তাই তো? বয়ের মতন সৃষ্টি হয়, অর্থাৎ নদীর মোহনায় বা নদী যেখানে সমুদ্রের সাথে মিলিত হচ্ছে, সেই অগভীর মোহনাটা যদি অগভীর হয়, একটু প্রশস্ততম মোহনা হলে, সেখানটা কি দেখতে পাবো আমরা? এই যে নদীর সাথে বয়ে আসা যে পলি, বালি, কাদা ইত্যাদি, নুড়ি কাপড় যাই থাকুক না কেন, সেই সমস্ত জিনিসগুলো সেই নদীর মোহনাতে কী হবে? সঞ্চিত হতে থাকবে বা
জমা হতে থাকবে, সেটা নদীর মোহনাতে কী হবে, সঞ্চিত হতে থাকবে বা জমা হতে থাকবে। তাহলে নদীর সাথে বয়ে আসা যে সমস্ত নুড়ি কাকর বালিগুলো তারা কী হবে, এবং জমে 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 এক ধরনের ভূমিরূপ তৈরি করবে, যাতে দেখতে হয় একটা গ্রিক অক্ষর ডেল্টা কিংবা মাত্রাহীন বয়ের মতন। ঠিক আছে, গ্রিক অক্ষর ডেল্টা বা মাত্রাহীন বয়ের মতন একটা ভূমিরূপ তৈরি করতে থাকবে। এই যে ধরনের যে ভূমিরূপগুলো তৈরি হয় তাকে আমরা বলে থাকি কি, বদ্বীপ। বোঝা গেল জিনিসটা? এখানে কি হবে, এখানে তোমার হচ্ছে কি সমুদ্রের যে মোহনাটা, যেখানে নদীটা আমার এসে পড়ছে, ঠিক আছে, এই জলটা, এই যে গভীরতাটা, এই যে গভীরতাটা কিন্তু কম হতে হবে, এই গভীরতাটা কম হতে হবে। এবং এই গভীরতা কমযুক্ত গভীরতা বা কম গভীরতাযুক্ত যে আমাদের যে মোহনা, সেখানে এই পলি জমতে জমতে, তাহলে দেখো যদি আমার এরকম মৃদু ঢালু হয়, তাহলে নদীর যে জলটা নামবে তার গতিবেগ কেমন থাকবে, হালকা থাকবে। ঠিক আছে, এবং হালকা থাকলে কী হবে, সেখানটায় এই পলি রাশিগুলো আস্তে আস্তে থিতিয়ে পড়বে। যদি খুব জোরে পড়তো তাহলে পলি কিন্তু ঠিকরে চলে যেত বাইরের দিকে, তাহলে এখানে বদ্বীপ তৈরি হতে পারতো না। তাহলে এখানে আমার এই মোহনাটা, তাহলে যদি এই যে সোপানটা যদি খুব মৃদু হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, আর এটা যদি অগভীর হয়, তাহলে যদি এটা খুব গভীর হতো, এই পলি মানে পলি জমে উঠতে তো অনেকটা টাইম লেগে যেত। কিন্তু অগভীর মোহনা বলে সেখানটা পলিটা সঞ্চিত হচ্ছে, দীর্ঘদিন ধরে পলি সঞ্চিত হতে 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 এই যে উপরিভাগে যে পলিযুক্ত ভূমিরূপটা আর পলি সঞ্চিত ভূমিরূপটা তৈরি হয়, তাকে আমরা দেখতে একটা কেমন লাগে, মাত্রাহীন বয়ের মতন যে যুক্ত হয়, তাকে আমরা বলে থাকি কি, বদ্বীপ। বোঝা গেল জিনিসটা? আমাদের বিশ্বের সব থেকে বৃহত্তম বদ্বীপ কে, বলতে পারবে? আমাদের কিন্তু দেশে অবস্থিত, আমাদের রাজ্য। দেখো, এটা হচ্ছে আমাদের গঙ্গা নদীর যে শাখা নদীটা দেখতে পাচ্ছি, এটার গঙ্গা নদী, গঙ্গা ব্রহ্মপুত্র। দেখো কত বড় আকৃতির একটা বদ্বীপ তৈরি করেছে, দেখতে এটা কার মতন লাগছে, বয়ের মতন লাগছে, মাত্রাহীন বয়ের মতন। তাই একে আমরা বলছি কি, বদ্বীপ। পৃথিবীর সবথেকে বৃহত্তম বদ্বীপ হচ্ছে এই গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপটা। বুঝতে কি বললাম, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তোমাদেরকে দেখালাম সেটা। এছাড়া আমাদের আরও বদ্বীপ, আমরা বিভিন্ন নদীতে আমরা বদ্বীপ দেখতে পাই, ঠিক আছে, যেখানে আমাদের প্রশস্ততম নদী দেখতে পাই বা আমাদের অগভীর নদীর মোহনা দেখতে পাই, সেখানে আমরা বদ্বীপ দেখতে পাই। তবে আবার কিছু কিছু নদীতে, সব নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গড়ে ওঠে না। যেমন আমাদের নর্মদা নদী, তাপ্তি নদী, আমাদের ভারতবর্ষের যে পশ্চিম দিকের নদীগুলো, সেখানে বদ্বীপ নেই, কারণ তার মোহনাটা খুব খাঁড়াই এবং গভীর, যার জন্য এখানে কিন্তু ভালো বদ্বীপ গড়ে ওঠে না। বা আমাদের যে পৃথিবীর যে বৃহত্তম নদী অববাহিকা অঞ্চল আছে, আমাজন নদী অববাহিকা অঞ্চল, সেই আমাজন নদী অববাহিকা অঞ্চলে কিন্তু মোহনায় কিন্তু কোনো বদ্বীপ গড়ে ওঠে না। তো এই বদ্বীপগুলো গড়ে উঠতে গেলে যে শর্তগুলো আমাদের মেন লাগে, সেটা কি, একটা হচ্ছে তোমার হচ্ছে কি, অগভীর মোহনা। ঠিক আছে, মোহনাটা তোমার অগভীর হতে হবে। মোহনা নদীর ঢালটা কী হতে হবে না, নদীর ঢাল মৃদু হতে হবে। নদীর ঢালটা কী হতে হবে, মৃদু। খুব খাড়া ঢাল হলে কিন্তু হবে না। 3 নম্বর যেটা হতে হবে, নদীর শাখা প্রশাখা যুক্ত এবং নদীর দীর্ঘতম নদী হতে হবে, যাতে নদীতে প্রচুর পরিমাণে পলির আধিক্য দেখতে পাই। তাহলে লিখতে হবে কি, পলির আধিক্য। এরকম নানা রকম কারণ কিন্তু আমার ডিপেন্ড করবে যে কোন জায়গাটা বদ্বীপটা কেমন গড়ে উঠবে। এই সমস্ত জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু বদ্বীপটা আমার ঠিকঠাক গড়ে উঠবে। আচ্ছা, এর উপর আমরা পরে একটা আমি ছোটো একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, যে নদীর মোহনায় বদ্বীপ গড়ে তুলে কী কী শর্তাবলী প্রয়োজন। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখা, এই যে বদ্বীপের শ্রেণী বিভাগ, বদ্বীপকে আমরা মূলত প্রধানত আমরা 3টে ভাগে ভাগ করে থাকবো। অনেক রকম ভাগ আছে, তো 3টে ভাগ হচ্ছে প্রধান। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বদ্বীপটা হচ্ছে, দেখো কী কী, একটা হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। ঠিক আছে, এই বদ্বীপের 3টে ভাগ আছে। একটা বললাম কি, ধনুকাকৃতি বদ্বীপ। 2 নম্বর কি, 2 নম্বর যেটা আছে তোমার হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ। এবং 3 নম্বর আছে পাখির পায়ের মতন বদ্বীপ, পাখির পা। আর তীক্ষ্ণাগ্র বদ্বীপ, ধনুকাগ্র বদ্বীপ এবং হচ্ছে পাখির পায়ের মতন বদ্বীপ। এই তীক্ষ্ণাগ্র বদ্বীপকে আমরা আরেকটা নামে বলে থাকি কাসপেট বদ্বীপ। অনেক সময় কি হয়, আমার একটা স্টুডেন্ট যেমন ভুল করে এসেছিল, কাসপেট বদ্বীপ কি সে কিন্তু লিখতে পারেনি। অ্যাকচুয়ালি তীক্ষ্ণাগ্র বদ্বীপের আরেকটা নাম হচ্ছে কাসপেট বদ্বীপ, মানে ইংরেজি নামটা সেটা কাসপেট বদ্বীপও বলা থাকে। ঠিক আছে, অনেক সময় কি হয়, তোমার হচ্ছে কি তীক্ষ্ণাগ্র বদ্বীপটা না লিখে কাসপেট বদ্বীপ তোমাদেরকে দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। যেটা তীক্ষ্ণাগ্র বদ্বীপ সেটাই কিন্তু কাসপেট বদ্বীপ। তো চলো, এই ধনুকাকৃতি বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ, কাসপেট বদ্বীপ এবং পাখির পায়ের বদ্বীপ, এই 3টে বদ্বীপ কেমন দেখতে হয় একটু ছোট্ট করে আলোচনা করে দিই, এবং যে একটা উদাহরণ আমরা এখানে দেবো। দেখো, ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ আমরা যদি দিই, সেটা কী হতে পারে, অনেক নদী আছে আমাদের নর্মালি যে সমস্ত নদ নদীগুলো আছে, সেখানে কিন্তু ধনুকাকৃতি বদ্বীপ আমরা দেখতে পাই। যেমন তোমার হচ্ছে কি আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র এখানে তো আছেই,
এছাড়া তোমাদের হচ্ছে কি তোমার যে নীল নদ, হং হো, রাইন নদী, হ্যাঁ, এই সমস্ত যে নদ নদীগুলো আছে সমস্ত নদ নদীগুলোতে কিন্তু আমরা এই ধনুক আকৃতি বদ্বীপ দেখতে পাই। আমাদের মহানদী গোদাবরীতেও কিন্তু ধনুক আকৃতি বদ্বীপ দেখতে পাই। আবার তীক্ষ্ণাকুর বা কাসপেট বদ্বীপটা কি? তীক্ষ্ণাকুর বা কাসপেট বদ্বীপের উদাহরণটা কি তোমার বলতে পারো? তোমার হচ্ছে কি টাইবার নদী আছে, স্পেনের এব্রো নদী আছে, ইতালির টাইবার নদী। কিংবা ভারতবর্ষে যদি উদাহরণ দাও তোমরা তাহলে সেক্ষেত্রে বলতে পারো সুবর্ণরেখা নদী যেটা আমাদের আছে উড়িষ্যাতে, মোহনাটা পড়ছে উড়িষ্যা এবং দীঘার যে বর্ডারটা সেখানটাতে তোমার এই সুবর্ণরেখা নদীটা পতিত হচ্ছে বঙ্গোপসাগরে, সেখানে কিন্তু আমরা এরকম তীক্ষ্ণাকুর বদ্বীপ দেখতে পাই। আর পাখির পায়ের মতন বদ্বীপ সব থেকে বিখ্যাত যেটা মিসিসিপি নদী যেটা আছে, সেই মিসিসিপি নদীতে আমরা দেখতে পাই তোমার হচ্ছে কি এই পাখির পায়ের মতন বদ্বীপ। আর ভারতের যদি উদাহরণ দিতে পারি, তোমার দক্ষিণ ভারতের দিকে আছে কৃষ্ণা নদী, সেই কৃষ্ণা নদীতে কিন্তু এরকম পাখির পায়ের মতন বদ্বীপ আমরা দেখতে পাবো। তো দেখো জিনিসগুলো কেমনভাবে হয়, এই ধনুক আকৃতি বদ্বীপটা কেমন, ধরো এই যে মোহনায় যে বদ্বীপগুলো তৈরি হয়, এই যে বদ্বীপগুলো তৈরি হয়, ঠিক আছে, এই যে বদ্বীপগুলো তৈরি হবে দেখবে, এই বদ্বীপগুলো এই যে নিচের অংশটা এমনটা সেই ধনুকের যে অংশের মতন লাগে দেখতে, ঠিক আছে, অর্থাৎ এর দুদিকটা কম থাকবে এবং এই যে মাঝখানের অংশটারও বিস্তৃত হয়ে যাবে, বদ্বীপগুলো এরকম বেরিয়ে আসবে সমুদ্রের দিকটাতে। এই যে অংশটা দেখতে পাচ্ছি ধনুকের মতন অংশ, তাকে আমরা বলি কি ধনুক আকৃতি বদ্বীপ। আর তীক্ষ্ণাগ্র বদ্বীপটা কেমন, ধরো একটা নদী প্রবাহিত দুরকমভাবে হতে পারে, ধরো এরকম নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে, এরকম চারিদিকে নদী ছোটো ছোটো জলধারা ঢুকে পড়ে গেছে, তার চারিদিকে পলি জমে গিয়ে কী হলো না, চারিদিকে পলি জমে গিয়ে তোমার হচ্ছে এরকম জায়গায় বদ্বীপ তৈরি করলো, ঠিক আছে, এরকম বদ্বীপ তৈরি করলো। এই যে বদ্বীপটা দেখো তীক্ষ্ণাগ্র বা দাঁতের মতন বা করাতের দাঁত যেগুলো দেখতে পাই আমরা, যে করা দাঁতের মতন এরকম বদ্বীপগুলোকে আমরা বলে থাকি কি তীক্ষ্ণাগ্র বদ্বীপ। আর পাখির পায়ের মতন বদ্বীপটা কি? পাখির পায়ের মতন বদ্বীপটা যে যখন নদী আমার যখন মোহনাতে পতিত হচ্ছে, ঠিক আছে, মোহনা যখন পতিত হচ্ছে, যেমন ধরো নদীর জলধারা যদি বেরিয়ে যায় এরকম করে, ঠিক আছে, জলধারা বেরিয়ে যায়, তখন এই যে জলধারাগুলো আশেপাশে যখন বদ্বীপটা তৈরি হবে, পলি সঞ্চিত হয়ে যে বদ্বীপগুলো তৈরি করবে, ঠিক আছে, এই যে বদ্বীপগুলো তৈরি করছে, দেখতে একটা পাখির পায়ের মতন লাগে বলে একে আমরা বলে থাকি পাখির পায়ের মতন বদ্বীপ। বুঝতে পারলে, পাখির পায়ের মতন বদ্বীপ এরকম তৈরি হয়ে থাকে। আর মিসিসিপি নদীতে এরকম পাখির পায়ের মতন বদ্বীপ আমরা দেখতে পাই, ঠিক আছে। এছাড়া আমাদের ভারতবর্ষে কৃষ্ণা নদীতে কিন্তু পাখির পায়ের মতন বদ্বীপ দেখতে পাই। বোঝা গেল জিনিসটা? তাহলে বদ্বীপ সম্পর্কে কোনো আলোচনা, ধরো বদ্বীপ থেকে 3 নম্বরের প্রশ্ন কিন্তু পড়ে, বিভিন্ন প্রকার বদ্বীপের শ্রেণীবিভাগ করো, কিংবা বদ্বীপ তৈরি হতে গেলে কী কী অনুকূল শর্ত প্রয়োজন, বা কোথায় কোথায় বদ্বীপ গড়ে ওঠে, বা সমনদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, এই প্রশ্নটা কিন্তু 3-4 রকমভাবে ঘুরিয়ে দিতে পারে, যে বদ্বীপ গঠনের অনুকূল শর্তগুলো কী কী, কিংবা ধরো পড়লো সমনদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, বা বদ্বীপ গড়ে উঠতে গেলে কোন কোন বিষয়গুলি প্রয়োজন, বা কৃষ্ণা নদী এবং নর্মদা নদী তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এরকমভাবে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসে। অ্যান্সারের লেখাটা একই রকম হবে, একটু 19-20 একটু ইন্ট্রোডাকশন পার্টটাকে উলট পালট করে দিলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার কিন্তু একই রকম, অর্থাৎ একই রকম পয়েন্ট তোমার আসবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে বদ্বীপের শ্রেণীবিভাগ বুঝতে পারলে, আর প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, খাড়ি বদ্বীপ। তাহলে তোমাদের যদি প্রশ্ন পড়ে নদীর নিম্নগতিতে শ্রেষ্ঠ সঞ্চয়িত ভূমিরূপ, তাহলে কিন্তু তোমাকে এইভাবে কিন্তু লিখতে হবে 4টে, তার পাশে ছবি রাখতে হবে। আর যদি তোমাদের প্রশ্ন পড়ে যায় শুধুমাত্র নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেখানে যদি মধ্যগতি না উল্লেখ করে, না নিম্নগতি উল্লেখ করে, তাহলে সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে তোমাদের হবে যে মধ্যগতি থেকে যে দুটো ভূমিরূপ দিয়ে দিলাম, হয়তো তোমার সেখান থেকে নিলে তুমি পলল শঙ্কু বা পলল ব্যাজনী, আর একটা নিলে ধরো তোমার হচ্ছে কি নদী চর বা নদী দ্বীপ, ওকে, বা মিয়েন্ডার। আর এখানটা থেকে তুমি নিয়ে নিলে প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ বা বদ্বীপ, এরকম 4-5টা ভূমিরূপ তুমি নদীর সঞ্চয়িত ভূমিরূপ হিসেবে দিয়ে দিলে। এই 4টে ধরো তোমাকে লেখার পরে তুমি একটা লাস্টে একটা উপসংহার পাঠ বা একটা ছোটো একটা প্যারা করে লিখে দিতে পারো। এছাড়াও ও নদীর সঞ্চয় কার্যের ফলে যে বাদবাকি ভূমিরূপগুলোকে তুমি ব্যাখ্যা করোনি, 4টে ভূমিরূপের পরে যে বাদবাকি ভূমিরূপগুলো থেকে গেল, আমি আগের দিন 5টা ভূমিরূপের কথা বলেছিলাম, আজকে 4টে, তাহলে 9টা ভূমিরূপের কথা বলছি। তুমি 4টে ব্যাখ্যা করলে 5টা, এছাড়াও নদীর সঞ্চয় কার্যের ফলে এই ভূমিরূপগুলো তৈরি হয়। তাহলে এটা লিখলে কী হবে পরে না, তুমি যেমন 4টে পয়েন্টে তুমি অ্যান্সারটা লিখেছো, সংজ্ঞা, উৎপত্তি, আমি আগের দিনকে বলেছিলাম যে কীভাবে লিখবে। আগে প্রথমে সংজ্ঞা লিখবে, একটা ছোটো বুলেট করে সংজ্ঞা, ছোটো বুলেট করে উৎপত্তি, কীভাবে উৎপত্তি হচ্ছে, আর ছোটো একটা বুলেট করে তার উদাহরণটা দেবে। পাশে কী করবে, একটা ছোট্ট ছবি দেবে, 4টে ভূমিরূপের মধ্যে তুমি 3টে ছবি দেবে। একটা ছবির মধ্যে প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ দেখিয়ে দিচ্ছ, একটা ভূমির মধ্যে বদ্বীপ দেখিয়ে দিচ্ছ, একটা ভূমির মধ্যে খাড়ি দিচ্ছ, বা যদি আরও অন্যান্য ভূমিরূপ যাই দেখো না কেন, মোটামুটি যে ছবিগুলো তোমার ভালো ভালো ছবি আঁকতে পারবে, সেটা পাশে 3-4 ছবি দিয়ে দেবে। আর নিচে একটা লাস্ট একটা পার্ট দিয়ে কনক্লুশন ডাটা অবশেষে একটা ছোটো প্যারা করে লিখে দিলে, এছাড়া নদীর সঞ্চয় কার্যের ফলে এই ভূমিরূপগুলো তৈরি হয়। এরকম একটা অ্যান্সার লিখে দিয়ে আসতে পারলে কিন্তু তোমার 5-এ 5 পেতে বাধ্য।
স্যার তোমাকে 5 মাস দেবেই দেবে পরীক্ষা, যারা খাতাটা কাটবে। ঠিক আছে, এইভাবে সাজিয়ে লিখতে হবে, অসুবিধা নেই। তোমাদের নোটসের তো আমি দিই, সেই নোটসের মধ্যে দেখবে আমি সেভাবে সব লিখে দিচ্ছি। ঠিক আছে, সব নোটসের মধ্যে লেখাও আছে এইভাবে। অ্যান্সারগুলো কীভাবে লিখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট, তার সংজ্ঞা, তার উৎপত্তি, তার উদাহরণ, দেখবে পার্ট টু পার্ট এরকম লেখা আছে। ওকে, আশা করি অসুবিধা হবে না। তো যেখানে অসুবিধা হবে আমাকে বলবে। ঠিক আছে, তাহলে আজ পর্যন্ত এটা বুঝতে পারলে, এ পর্যন্ত থাকতে হলে। ওকে, রাখি তাহলে আজকে।